হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে প্র্যাকটিস ক্লাসটা শুরু হয়েছে সেটা ডেইলি তোমাদের রাত্রি 8টা থেকে, সেই ক্লাসটা আজকে আমরা কন্টিনিউ করছি। আমরা এর আগের দিনে যে ক্লাসটা করিয়েছিলাম সেখান থেকেই আমরা কন্টিনিউ করব, পরপর থাকবে আমাদের টপিক ওয়াইজ যে এমসিকিউ প্র্যাকটিসগুলো চলছে সেগুলো আমরা করছি। এখানে আমরা বেসিক্যালি কিন্তু মানে আমাদের যে গোটা ভারতবর্ষে যতগুলো স্টেটে টেট পরীক্ষা হয় সেই টেট পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে ডিসকাস করছি। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ পেপার 1 প্লাস পেপার 2 দুটো পেপারের জন্যই কিন্তু এখানে প্রিপারেশন চলছে। রিসেন্টলি যেহেতু ত্রিপুরা টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হলো, তাই তোমরা এখানে ত্রিপুরা টেটের প্রশ্নপত্র দেখতে পাবে, সেগুলো আমরা করাবো। তার পাশাপাশি সিটেট রয়েছে জুলাই আগস্টে, সিটেটটা করবো। তার পাশাপাশি ডাব্লিউবি টেট, যেটা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট 2026-এ হওয়ার কথা রয়েছে, সেটার সম্পর্কেও আমরা প্র্যাকটিস কিন্তু করব। তো প্রতিদিন এই 8টা থেকে ক্লাসটা পেয়ে যাচ্ছ। কোয়েশ্চেনটা শুরু করার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে, আমাদের কিন্তু অলরেডি দুটো ব্যাচ শুরু হয়েছে। প্রাইমারির আলাদা করে ব্যাচ শুরু হয়েছে, আপার প্রাইমারি আলাদা করে ব্যাচ শুরু হয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস আমরা করছি। ডিটেলসে ক্লাস, প্রত্যেকটা টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনার ক্লাস, এবং তার পাশাপাশি সেগুলোর উপরে বিস্তারিত নোটস। তার পাশাপাশি সেখানে আমাদের মক টেস্ট রয়েছে, প্র্যাকটিস ক্লাসেস রয়েছে, এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে, এবং সিটেটের বিগত 15 বছরের সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। তো তোমরা এগুলো ব্যাচে জয়েন করতে পারো। প্রাইমারি হলে প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি হলে আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ব্যাচ সংক্রান্ত ডিটেলসটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, অবশ্যই ইন্টারেস্টেড থাকলে। এর আগের দিন আমরা যেখান থেকে ক্লাসটা শেষ করেছিলাম, অর্থাৎ 15 নম্বর কোয়েশ্চেন থেকে, আমরা সেখান থেকে শুরু করছি আজকে কোয়েশ্চেন নাম্বার 16। আমাদের এই চ্যাপ্টার হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারটা চলছে, এবং এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসেছে গত কয়েক বছর ধরে, সিটেট, ডাব্লিউবি টেট, ত্রিপুরা টেট, আসাম টেট, হরিয়ানা টেট, ঠিক আছে, রাজস্থান টেট মানে RTET, তো সেগুলো সম্পর্কেও আমরা জানবো। বলেছে নিচের কোনটি বিকাশের নীতি নয়। সিটেট জুলাই 2019-এর একটা প্রশ্ন। নিচের কোনটি বিকাশের নীতি নয়? বিকাশ ধারাবাহিকতা মেনে চলে, নির্দিষ্ট সময়ের পরে বিকাশ সম্পন্ন হয়, জন্মের সময় বিকাশের ধারা ও প্রকৃতি নির্ধারিত হয়, নাকি ব্যক্তিভেদে বিকাশের হার ভিন্ন ভিন্ন হয়? কোনটা সঠিক নয় বলেছে? বিকাশ অবশ্যই একটা ধারাবাহিকতা একটা মেনে চলবে, নির্দিষ্ট সময়ের পরে বিকাশ সম্পন্ন হবে ডেভেলপমেন্টটা, এবং ব্যক্তিভেদে আলাদা আলাদা হবে। যেটা নয় সেটা হচ্ছে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে জন্মের সময় বিকাশের ধারা এবং প্রকৃতি নির্ধারিত হয়। হতেই পারে না, কারণ যদি যমজ বাচ্চা থাকে বা একই বাড়ির দুই ভাই থাকে, সেই দুই ভাই যদি দুটো আলাদা আলাদা পরিবেশে বড় হয়, তাদের বিকাশের হারও ভিন্ন ভিন্ন হবে। তাই জন্ম থেকে কখনোই বলা যাবে না যে বিকাশ সহজাত প্রবৃত্তি, এটা কখনোই সহজাত প্রবৃত্তি নয়। এটা অভিজ্ঞতা, এটা পরিবেশের মিথস্ক্রিয়া, সমস্ত কিছু মিলে এটা কিন্তু হয়। নেক্সট আমরা আসবো নম্বর 17। ড্যাশ মাস বয়স থেকে বেশিরভাগ শিশু শব্দ সাজিয়ে বাক্য তৈরি করতে পারে। একটা বাক্য তৈরি করে, 4-5টা শব্দ সাজিয়ে একটা বাক্য তৈরি করতে পারে। এটা সিটের ডিসেম্বর 2018 প্রশ্ন। কোন বয়সের বাচ্চা এটা করতে পারে? 1.5 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 2.5 বছর, 2.5 বছর থেকে 3 বছর, নাকি 1 বছর থেকে 1.5 বছর? এখানে মাস হিসাব করেছে, ঠিক আছে, এটা হচ্ছে মাস, যেহেতু বলেছে কত মাস। তাহলে আমরা সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নম্বর এ, অর্থাৎ 18 মাস থেকে 24 মাস, মানে 1.5 থেকে 2 বছর, ঠিক আছে, 1.5 থেকে 2 বছরের মধ্যে বাচ্চাগুলোই শুরু করে দেয়, কয়েকটা বাক্য তারা বলতে পারে, শব্দ সাজিয়ে তারা বাক্য বলতে পারে, অর্থাৎ তাদের বৌদ্ধিক বিকাশ এখান থেকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। এরপরে আসবো ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য বোঝার গুরুত্ব হলো। ব্যক্তিভেদ মানে কি বলছে, যে যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমরা যেটা বলি, অর্থাৎ এক একটা বাচ্চা আপনাদের ক্লাসরুমে রয়েছে, 30 জনকে আপনি পড়াচ্ছেন, 30টা বাচ্চা 30 রকমের হয়, ঠিক আছে। যারা ইন সার্ভিস টিচার দেখছেন তাদের জন্য বলছি, এবং যারা আগামী দিনে শিক্ষকতা করবে তারাও দেখবে যে 30টা বাচ্চাকে তুমি পড়াচ্ছ, 30টা 30 রকমের হয়েছে, তাদের কথাবার্তা ভিন্ন রকমের, তাদের আচার আচরণ ভিন্ন রকমের। তো এটা কিন্তু বিকাশের পার্থক্য, তাদের মধ্যে বোঝার গুরুত্ব কি। এটা সিটের জুলাই 2019 সালের প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যের অনুধাবন, যা ব্যক্তিকে বিশেষভাবে জীবন শুরু করতে সাহায্য করে। উত্তরাধিকার মানে কি, যেটাকে আমরা বলি হেরিডিটি। আমরা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের ক্লাস করেছি। হেরিডিটিটা কি? হেরিডিটি হচ্ছে সেই বাচ্চাটা যে সমস্ত সহজাত প্রবৃত্তি নিয়ে সে জন্মায়,
তার বাবা মায়ের জিন থেকে যেটা তার মধ্যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার হাইটটা কীরকম হলো, তার স্কিন টোন কেমন হয়েছে, তার গলার ভয়েস কেমন হচ্ছে, তার আচরণ কেমন হচ্ছে, এগুলো হচ্ছে সে পারিবারিকভাবে এটা জন্মসূত্রে সে পাচ্ছে এবং তারপর সে যে পরিবারের মধ্যে বড় হচ্ছে সেখান থেকে সে শিখছে। তো এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যের অনুধাবন যা ব্যক্তিকে বিশেষভাবে জীবন শুরু করতে সাহায্য করে। তারপরে আসো মূর্ত সক্রিয়তার স্তর বা যা কংক্রিট অপারেশনাল স্টেজ। মূর্ত সক্রিয়তার স্তর যাকে আমরা বলি কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা কার? জাঁ পিয়াজে। জাঁ পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির অন্তর্গত একটি স্তর, ঠিক আছে। আর এই মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট ডেভেলপমেন্ট স্তর অপারেশনাল স্টেজ হচ্ছে 7 থেকে 11 ইয়ার্স অফ এজের বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেই বয়সের বাচ্চাদেরকে এই স্তরের অন্তর্গত হিসাবে ধরা হয়ে থাকে। তো কি দেখা যাবে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, সংরক্ষণে সমর্থ বা এবিলিটি টু কনজার্ভ, সংরক্ষণ বা কনজিউম বলতে পারি, ঠিক আছে। কিভাবে? মনে করো এক্ষেত্রে কি হচ্ছে, বস্তুর সে বৈশিষ্ট্য সম্পর্কে তার মধ্যে সংরক্ষণ সে করে রেখেছে। মনে করো 7 থেকে 11 বছরের বাচ্চা, ও একটা গরু দেখেছে যে গরু 4টা পা একটা লেজ রয়েছে এই আকৃতির, সে যখন একটা বাছুরকে দেখতে পাবে তখনও সে বুঝতে পারবে যে এটা গরুই হয়। কেন? কারণ সে গরুর যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে সংরক্ষিত করে সে রেখেছে। তো সাইজ ম্যাটার করছে না তার কাছে আর, সেটা বড় হোক বা ছোট হোক, পরবর্তীকালে ছোট হোক বা বড় হোক, সে বুঝতে পারছে হ্যাঁ এটা গরুই হয়। ঠিক তেমনি পাখি, সে যখন দেখছে যে তার বাড়িতে একটা চড়ুই পাখি সে দেখতে পাচ্ছে, তারপরে সে যখন কোনো ফরেস্টে যাচ্ছে সেখানে গিয়ে যখন সে ওই কোনো মনে করে যে বড় পাখি দেখতে পাচ্ছে তখন সে বুঝতে পারছে এটা পাখিই হয়। কারণ তার মধ্যে আকার আকৃতির বৈশিষ্ট্যগত পার্থক্য থাকলেও তার যে বেসিক যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে সংরক্ষিত রয়েছে। এই বয়সে এসে কি হয়, বাচ্চাদের মধ্যে সংরক্ষণের সমর্থতা বাড়ে এবং এর পরে যখন যে স্টেজটা রয়েছে তারপর 11+ যেটাকে আমরা বলি ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11+, অর্থাৎ এক কথা যেটা টিনেজে চলে গেল 13-এ, সেটা হচ্ছে বিমূর্ত চিন্তা তখন বাড়তে থাকে, অ্যানিমিস্টিক বা যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এবিলিটি তখন কিন্তু তাদের মধ্যে বাড়তে দেখা যায়। এরপরে আসবো নম্বর 20-তে, নিম্নলিখিত কোন বিবৃতিটি বিকাশের নীতি সম্পর্কে ভুল? কোনটা ভুল বলেছে, কোনটা সঠিক কিন্তু বলেনি। সিটেট সেপ্টেম্বর 2016, নিচের কোনটি বিকাশের নীতি সম্পর্কে সঠিক নয়, বিকাশের নীতি সম্পর্কে ভুল? কোনটা করবে, সঠিক উত্তর কোনটা করবে? চটপট অ্যান্সার করার চেষ্টা করবে, নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে চটপট অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বিকাশ একটি পরিমাণগত প্রক্রিয়া যা পরিমাপ করা যায়, অপশন নাম্বার এ। ঠিক আছে, এটা ভুল, বিকাশ কখনোই পরিমাপ করা যাবে না, ডেভেলপমেন্ট পরিমাপ করা যাবে না। আচ্ছা, আইকিউ এর ক্ষেত্রে একটা কথা বলি, আইকিউ পরিমাপ করা যায়, কিন্তু একই ব্যক্তির আইকিউ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এই আইকিউ পরিমাপ করার যে নিয়মটা, এই যে রিসেন্টলি পরীক্ষাটা যে হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু একটা প্রশ্ন এসেছে, আইকিউ পরিমাপ করার একটা প্রশ্ন আসেই, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, অর্থাৎ কোনো বাচ্চার যদি মানসিক বয়স থাকে মনে করে যে 20, ঠিক আছে, আর যদি শারীরিক বয়স থাকে 10, তাহলে এটা আমাদের এইভাবে হিসাবটা করতে হবে, 10 = 200, তাহলে সেই বাচ্চাটার আইকিউ হবে 200। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা বেসিক একটা এক্সাম্পলের মতন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আসবো নাম্বার 21, মনোবিজ্ঞানী পিয়াজে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনের ক্ষেত্রে মেন্টাল স্ট্রাকচার বোঝাতে কোন শব্দটি ব্যবহার করেছেন? মেন্টাল স্ট্রাকচার বোঝাতে মনোবিজ্ঞানী জাঁ পিয়াজে অর্জিত তথ্যসমূহ মানে যেটা হচ্ছে কি করছে, অ্যাসিমিলেট করছে এবং অ্যাকোমোডেট করছে, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন এই দুটোই জাঁ পিয়াজের তত্ত্বের দুটো আলাদা আলাদা মানে বলতে পারো বৈশিষ্ট্য। অ্যাসিমিলেট করা, প্রথমে সেটাকে আত্মস্থ করা, তারপরে অ্যাকোমোডেট করা, সেটাকে যোগ করতে করতে এগিয়ে যাওয়া। এই ক্ষেত্রে তিনি মেন্টাল স্ট্রাকচারের বোঝাতে কোন শব্দটি ব্যবহার করেছেন? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, স্কিমা। আচ্ছা, স্কিমার জনক কাকে বলে? জাঁ পিয়াজে কিন্তু নয়, স্কিমার জনক হচ্ছেন আর্ট বার্টলে। ঠিক আছে, আর্ট বার্টলে, তো মনে রাখবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, স্কিমা কি? স্কিমাটা হচ্ছে জ্ঞানের একক,
বা জ্ঞানের ক্ষুদ্রতম একক। কিরকম কিরকম মনে করো বাড়িতে একটা প্রাচীর তৈরি হবে, এই মনে করো সেই প্রাচীরের স্ট্রাকচারটা, এই প্রাচীরটা তৈরি করতে আমাদের ইট প্রয়োজন, অনেকগুলো ইট প্রয়োজন, তাই তো অনেকগুলো ইট আমি দিয়ে প্রাচীরটাকে মনে করো তৈরি করাচ্ছি মিস্ত্রিদেরকে দিয়ে। তো এই এই হচ্ছে মনে করো সেই প্রাচীরটা, মনে করো কোনো মতো বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে প্রাচীরটা। এবার ধরে নিলাম এটা হচ্ছে একটি প্রাচীর, এই প্রাচীরটা তৈরি করতে 500টা ইট লেগেছে। তাহলে এই একটি প্রাচীর যদি একটি পূর্ণাঙ্গ জ্ঞান হয়, তাহলে এই 500টা ইট হচ্ছে 500টা স্কিমা, মানে একটা একটা করে জুড়ে জুড়ে তারপর একটা কনস্ট্রাকশন হয়েছে। ঠিক তেমনি স্কিমা হচ্ছে সেই সমস্ত সাংগঠনিক একক যেগুলা জুড়ে জুড়ে একটা তৈরি হয় কি জ্ঞান বা মেন্টাল স্ট্রাকচার, সেই মেন্টাল স্ট্রাকচারের একটা একক হচ্ছে একটা স্কিমা। বোঝা গেছে? তো স্কিমার জনক হচ্ছেন আর্ট বাটলে। এটা অনেকে ভুল করে জা পিয়াজের নাম জুড়ে দেয়, জা পিয়াজে কিন্তু নয়, জা পিয়াজে এটাকে অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছেন। বাল্যকালীন বিকাশ বলতে কি বোঝায়? বাল্যকালীন বিকাশ বলতে বোঝায় সিটেট জানুয়ারি 2020 প্রশ্ন, শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন, বিশৃঙ্খল এবং আগোছালো, ধীর এবং পরিমাপযোগ্য, বহুমাত্রিক ও জটিল। বাল্যকালীন বিকাশ বলতে কি বোঝায়? দেখো বাল্যকালীন বিকাশের মধ্যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট এবং কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে শারীরিক, মানসিক, তারপর প্রাক্ষবিক, কগনিটিভ মানে হচ্ছে যেটা হচ্ছে বৌদ্ধিক, এবং তার পাশাপাশি সোশ্যাল মানে সামাজিক, এই প্রত্যেকটা ডেভেলপমেন্টই হয়। অর্থাৎ এটা কি হলো, এটা হচ্ছে বহুমাত্রিক, এবং এগুলো পরপর না মিলেমিশে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে, তাই এটা জটিলও। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, বহুমাত্রিক ও জটিল। তারপরে নাম্বারে আসি, নিচের কোন বৈশিষ্ট্যটি ভাইগটস্কির মত অনুসারে বিকাশ এবং শিক্ষণের মধ্যে সম্পর্কিত বা পারস্পরিক সম্পর্কিত? শিক্ষণ আর শিখন, এই দুটো ওয়ার্ড বারবার করে পাবে। শিক্ষণ হচ্ছে টিচিং, শেখানো, শিখন হচ্ছে লার্নিং, শেখা। ঠিক আছে? তাহলে নিচের কোন বৈশিষ্ট্যটি ভাইগটস্কির মত অনুসারে বিকাশ এবং শিক্ষণের মধ্যে পারস্পরিক সম্পর্ক? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে বিকাশের আগে শিক্ষণটা ঘটে। বিকাশের আগে কি ঘটে? শিক্ষণটা ঘটে। ঠিক আছে? সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, ড্যাশ এবং ড্যাশের মিথস্ক্রিয়ার ফলে বা ফল বিকাশে অগ্রগতি ও বহিঃপ্রকাশ ঘটে। দেখো এই যখন প্রশ্নটা পাবে এবং অপশন যখন দেখবে যে বংশগতি এবং পরিবেশকে একসাথেই স্বীকার করা হয়েছে, হেরিডিটি আর এনভায়রনমেন্টকে, অর্থাৎ বারংবার আমরা একটাই কথা বলি যে যে কোনো বাচ্চা, যে কোনো মানুষের বিকাশ আলটিমেট ডেভেলপমেন্টের জন্য তার অবশ্যই হেরিডিটি, সে কোন পরিবার থেকে বিলং করছে, সে কোন জিন ক্যারি করছে সেটা, তার পাশাপাশি কোন পরিবেশের মধ্যে দিয়ে সে বড় হচ্ছে, এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট। সো অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, বংশগতি ও পরিবেশ। তারপরে আসছি নম্বর 25, বিকাশ হলো ড্যাশ। সিটেট 3 জানুয়ারি 2022, বিকাশটা কি? দেহের কেন্দ্র থেকে বাইরের দিকে অগ্রসর হওয়াকে বিকাশ বলে, নিচ থেকে উপরের দিকে মানে পায়ের পাতা থেকে মাথার দিকে যাওয়াটাকে বিকাশ বলে, একমুখী হয় নাকি পরিবেশগত কার্যাবলী দ্বারা প্রভাবিত হয়? দেখো যখন আমরা বৃদ্ধির কথা বলবো তখন আমরা বলবো যে ফ্রম হেড টু টো, মানে মাথা থেকে নিচ অবধি, মাথা থেকে নিচ, মাথা থেকে পা পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে সেফালোকৌডাল। সেফালোকৌডাল। আর এখানে অ্যান্সারটা হচ্ছে দেহের কেন্দ্র থেকে বাইরের দিকে অগ্রসর হওয়া, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রক্সিমা ডিস্টাল। ঠিক আছে? এটাকে বলো প্রক্সিমা ডিস্টাল। তাহলে হেড টু টো যেটা বৃদ্ধির কথা বলছি সেটাকে আমরা কি বলছি? সেফালোকৌডাল। আর যেটা হচ্ছে আমাদের প্রক্সিমা ডিস্টালটাকে, সেটা হচ্ছে কেন্দ্র থেকে পেরিফেরি বা চারিদিকে ছড়িয়ে যাওয়া, সেটা হচ্ছে প্রক্সিমা ডিস্টাল। এটা কিন্তু বিকাশের সঙ্গে সম্পর্কিত। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন আমি বারবার একটা কথা বলি, এই ধরনের কোয়েশ্চেন রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে সিটেট পরীক্ষা এবং টেট পরীক্ষাতেও আসছে।
তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। এটা 2022 মানে লাস্ট 4-5 বছর ধরে এই ধরনের কোয়েশ্চেন খুব দেখা যাচ্ছে সিটেট পরীক্ষাতে। তো একটা বিবৃতি একটা কারণ দেবে এবং তারপরে তোমাদেরকে উত্তরটা বুঝে করতে হবে লজিক্যালি। তো বিবৃতি কি আছে? বিবৃতি রয়েছে মধ্য বাল্যকাল পর্যন্ত প্রজ্ঞামূলক বিকাশ দ্রুত হয়। প্রজ্ঞা হচ্ছে বিকাশ হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং এরপর থেমে যায়। মানে মধ্য বাল্যকাল পর্যন্ত প্রজ্ঞামূলক বিকাশ খুব দ্রুত হয়, তারপরে থেমে যায়। আচ্ছা, কারণ কি? মধ্য বাল্যকালের পর ব্যক্তি নতুন কিছু শেখে না। আচ্ছা, তাহলে কি হবে? কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদের করতে হবে। এটা তো কখনো হয় কি, এটা কখনো আমরা শুনতে পাই যে ছোটবেলায় মানে যা বড় হওয়ার হয়ে গেছে, এখন আর ও কোনো বড় হবে না, বা এখন আর ওর মধ্যে কোন রকম কিছু চেঞ্জেস আসবে না, তাই তো? এটা কি কখনো হয়? হয় না। আবার এটাও না যে মধ্য বাল্যকালের পর বাচ্চা কিছু শিখছে না, এটাও হয় না। তাহলে দুটোই কিন্তু ভুল আছে এখানে, এটা উভয় ভুল। সো অপশন নাম্বার ডি, এ এবং আর উভয় কিন্তু ভুল রয়েছে। সো অপশন নাম্বার ডি। নেক্সটে আসি নাম্বার 27-এ। বিকাশ হলো পরিবর্তনশীল। কারণ বিকাশ পরিবর্তনশীল, কারণটা কি? অত্যন্ত অনিশ্চিত, মধ্য বাল্যকাল পর্যন্ত দ্রুত সম্পন্ন হয়, তারপর ক্রমশ কমতে থাকে এবং শেষে স্থবির হয়ে যায়, ব্যক্তিভেদে বিকাশের হার ভিন্ন হয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে এটি স্বাধীন প্রকৃতির হয়। বিকাশ পরিবর্তনশীল কেন? কারণটা কি? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। ধরে নিচ্ছি আমার ক্লাসে 30 জন বাচ্চা রয়েছে, ঠিক আছে? তার মধ্যে একটা বাচ্চার না কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ সেই বাচ্চাটা সবুজ রংটা দেখতে পায় না। এবার বলো তো, আমি যখন ওদের প্রত্যেককে গাছের পাতার জ্ঞানটা দেব, বা তাদেরকে আমি যখন প্র্যাকটিক্যালি গাছের পাতা হাতে নিয়ে দেখতে দেব, তাহলে যেই বাচ্চাটার কালার ব্লাইন্ডনেস আছে আর বাকি যে 29টা বাচ্চা, তাদের উভয়ের কি একই রকম জ্ঞান অর্জন হবে? হবে না তো। হবে না, কেন হবে না? কারণ ওই বাচ্চাটার সবুজ রংটা দেখার যে তার যে ফিজিক্যাল এবিলিটি সেটা তো নেই, তাই সে গ্রিন কালারটাকে এক্সপিরিয়েন্স করতে পারছে না। বোঝা গেল? তো এই জন্য বলে ব্যক্তিভেদে বিকাশের হার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অপশন নাম্বার সি। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এরকম অনেক রকম এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আমরা কিন্তু এলাবোরেট করতে পারবো। নেক্সটে আসি নাম্বার 28। বলেছে কি, একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ নির্ভর করে, সিটেট ফেব্রুয়ারি 2022। একটা শিশুর বৃদ্ধি এবং বিকাশ নির্ভর করে কিভাবে? পিতামাতার উপর, বংশধারার উপর, বিদ্যালয়ের পরিবেশের উপর, নাকি ব্যক্তিগত আগ্রহের উপর? কোনটা সঠিক সেটা বলতে হবে। এটা এসেছিল সিটেট 2022-এ। তো বৃদ্ধি আর বিকাশ, বৃদ্ধি কি? বাচ্চাটাকে কি কি খাওয়া দাওয়া করানো হচ্ছে, কি কি পুষ্টি পদার্থ দেওয়া হচ্ছে, আর তার পাশাপাশি বাচ্চাটাকে কিভাবে লালন পালন হচ্ছে। তাহলে পিতামাতার গুরুত্ব রয়েছে, তাহলে আমি স্বীকার করে নিলাম। বংশধারা, সেই বাচ্চাটা কোন ফ্যামিলিতে জন্মেছে বা কোন হেরিডিটি পেয়েছে, কতটা সে লম্বা বাবা মায়ের, বা কতটা তার হাইট বাবা মায়ের, সেই মোতাবেক সে কোন জিনটা ক্যারি করছে, সেটাও বৃদ্ধি আর বিকাশকে নির্ভর করবে অবশ্যই। তাহলে নম্বর 2-কেও আমি করে নিচ্ছি। আচ্ছা, বিদ্যালয়ের পরিবেশ, সে কোন স্কুলে পড়ছে, সেইখানকার পড়াশোনার পরিকাঠামো কেমন, সে সেখানে কতটা পড়াশোনা করছে, তাহলে বিদ্যালয়ের গুরুত্ব অবশ্যই রয়েছে। এবং সর্বোপরি বাচ্চাটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কিনা, ওর নিজের কোনো আগ্রহ আছে কিনা, তাহলে চারটাই তো সঠিক। তাহলে অপশন নাম্বার ডি, 1, 2, 3 ও 4। ঠিক আছে। এবার একটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিয়েছে কি, সীমা তার মায়ের অনুমতি ছাড়া রান্নাঘর থেকে মিষ্টি খেতে ভয় পায়। কি পায়? ওর মা ওকে বকবে, সেই কারণে সে মিষ্টি খায় না রান্নাঘর থেকে, মাকে না বলে, কারণ সে ভাবে যে এই কাজের জন্য তার মা তাকে শাস্তি দেবে। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অনুযায়ী সীমা নৈতিক বিকাশের কোন পর্যায়ভুক্ত? কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী বাচ্চাটা কোন এখন ক্যাটাগরির মধ্যে পড়ছে বা কোন স্টেজের মধ্যে রয়েছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে পরবর্তী প্রথাগত পর্যায় বা পরবর্তী প্রচলিত পর্যায়, যেটাকে আমরা বলি। ঠিক আছে, এটা প্রচলিত হতে পারে, প্রথাগতও হতে পারে।
পোস্ট কনভেনশনাল স্টেজ, ঠিক আছে, যার মধ্যে কি রয়েছে ভয় ও শাস্তি বা শাস্তি ও ভয়, যেটাকে বলে, এই যে পর্যায়গুলোর মধ্যে আবার দুটো করে ভাগ রয়েছে না, তো সেইটার কথা এখানে কিন্তু বলতে চাওয়া হয়েছে। এবং কোয়েশ্চেন নাম্বার 30, আজকের সেটের শেষ প্রশ্ন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। যারা ক্লাসটা পুরোটা করলে কাইন্ডলি হোমওয়ার্কটা নিচে করবে। আর আউট অফ 15 তোমাদের স্কোর কত হলো, কতগুলো করে ঠিক করতে পারছো, দেখবে প্রত্যেকটা দিন নিজের ক্লাসগুলো যে কে কতগুলো করে ঠিক করতে পারছো, ঠিক আছে। বংশগতির প্রাথমিক একক কি? জিন, ক্রোমোজোম, জাইগোট নাকি কোনটাই নয়? সঠিক উত্তর যেটা হবে নিচে তোমার কমেন্ট সেকশনে জানাবে। এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের ব্যাচে এনরোল করনি এবং ভাবছো যে ব্যাচ নেব কি না নেব, তো তোমরা অবশ্যই ব্যাচটা নিতে পারো, কারণ যেই ধরনের ট্রেন্ডের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে তার জন্য প্রচুর প্র্যাকটিস কিন্তু দরকার। এবং তোমাদের আশা করব যে তোমরা ক্লিয়ার করো প্রত্যেকে ফার্স্ট অ্যাটেম্পটেই, ঠিক আছে। তোমরা চাইলে তোমরা আমাদের গাইডেন্সে সেই ব্যাচগুলো নিতে পারো, তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।